প্রধানমন্ত্রী, কংগ্রেস দলের প্রধানমন্ত্রী যে পদক্ষেপ নিয়েছিলেন, আজকে 4 দশক পেরিয়ে আমরা 28টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছি। ত্রিপুরা রাজ্যে এই নির্বাচন আজকে কংগ্রেস দল আপনাদের দ্বার প্রান্তে এসেছে। যারা 4 দশক আঞ্চলিক দলের নামে সরকার করেছে, যারা বিভিন্ন রাজনৈতিক দল এডিসিতে সরকার করেছে, ত্রিপুরা মজা বেতনে 5 বছর এডিসি শাসন করেছে। আদিবাসীদের জন্য ইন্দিরাজি স্বপ্ন দেখেছিলেন, ইন্দিরাজি যে পদক্ষেপ নিয়েছিলেন, আদিবাসীদের উন্নয়ন কতটা হয়েছে? আদিবাসী যুবক যুবতীরা কেন আজকে এই এডিসি অন্তর্ভুক্ত এলাকায় তাদের চাকরি প্রদান করার ক্ষেত্রে এডিসিকে ক্ষমতা দেওয়া হয়নি? এই ক্ষমতার জন্য কেন আজকে ত্রিপুরা মথা লড়াইকে তারা স্তব্ধ করে দিয়ে এই লড়াইয়ের কথা বলে যারা ভোট দিয়েছিল তারা কেন আজকে শহীদ হয়ে ক্ষমতা ভোগ করতে গেল? আজকে বিজেপি বলছে যে এডিসিতে দুর্নীতি হয়েছে। সরকারে আপনারা টাকা দিচ্ছেন এডিসির উন্নয়নের জন্য, যদি দুর্নীতি হয় তাহলে এটা দেখার মালিক কি জাতীয় কংগ্রেস দল না বিজেপি? বিজেপির সরকার কেন এই এডিসির উন্নয়নের ক্ষেত্রে টাকা যদি দুর্নীতি হয়ে থাকে তার সেখানে তদন্ত করেনি? সেখানে কেন উন্নয়নের টাকা যারা খরচ করতে পারেনি তাদের বিরুদ্ধে এই সরকার কেন ব্যবস্থা গ্রহণ করেনি? আজকে মানুষকে বিভ্রান্ত করার জন্য বলছে আমরা একক লড়াইয়ে নেমেছি, 28টা আসনে লড়াই করব আর মানুষের ভোট চুরি করে 28টা আসনে জয়ী হব। এই জয় এত সহজ হবে না। কংগ্রেস লড়াইয়ের ময়দানে কংগ্রেস আপনাদের চ্যালেঞ্জ জানাচ্ছে, কংগ্রেস চ্যালেঞ্জ জানাচ্ছে, কারণ কংগ্রেস 4 দশক আদিবাসী ভাই বোনদের তাদেরকে বুঝাতে সক্ষম হয়নি। কারণ এই অধিকারের লড়াই আজ থেকে নয়। ভারতবর্ষে যতদিন কংগ্রেস রাজত্ব করেছে, পন্ডিত জওহরলাল নেহরু যখন প্রধানমন্ত্রী ছিলেন, এই ত্রিপুরা রাজ্য তখন এই ত্রিপুরা রাজ্যে আদিবাসী উন্নয়নের জন্য 1952 সালে ওই জিরানিয়া আদিবাসী সমষ্টি উন্নয়ন ব্লক জওহরলাল নেহরুর মাধ্যমে তার ঘোষণা হয়। 1984 সালে ইন্দিরা গান্ধী এই 6ষ্ঠ তফসিলের মাধ্যমে অটোনমাস ডিস্ট্রিক্ট এরিয়া ঘোষণা দিয়ে এই এডিসি গঠন করে। আমাদের রাজীব গান্ধীর সরকার ছিল, এই রাজ্যে উগ্রপন্থা তখন সমগ্র রাজ্যকে পাহাড়ি বাঙালি জাতি উপজাতির মধ্যে একটা বিভেদকামী শক্তি যখন মাথা দ্বারা দিয়েছিল, সেই সমস্ত বিভেদকামী মানুষকে শান্তি প্রতিষ্ঠা করার লক্ষ্যে তাদেরকে মূল সুখে ফিরিয়ে আনতে শান্তি চুক্তি রচনা করেছিল। এই শান্তি চুক্তির মাধ্যমে 17টা সংরক্ষিত আসন থেকে 20টা সংরক্ষিত আসন হয়েছে আদিবাসীদের স্বার্থে। আদিবাসীদের ক্ষমতায়নের জন্য 3টি আসন বৃদ্ধি করে 20টি আসন আজকে বর্তমানে 20টি আসনেই এই আদিবাসীদের জন্য সংরক্ষিত। আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং সমগ্র ভারতবর্ষের আদিবাসীদের তাদের জল জমি জঙ্গলের অধিকার দিয়েছে এবং ভোটাধিকার আইনে সেদিন সংসদে পাস করে পাট্টা প্রদানের মাধ্যমে 25 কানি জমি প্রতিটা আদিবাসী পরিবারের হাতে তুলে দিয়ে তাদের বনাঞ্চল করার জন্য, তাদের ফসল ফলানোর জন্য, তাদের পুকুর খনন করার জন্য এই আইন প্রবর্তন করেছিলেন। কিন্তু একটার পর একটা সরকার এই ত্রিপুরা রাজ্যে যখন এই এডিসির শাসন দেখেছে, এই রাজ্যের সরকার করেছে, আমাদের পূর্বতন সরকার যারা এডিসিতে ছিলেন
এডিসি এলাকার উন্নয়ন করেছেন? কেন এই 2021 সালে এই রাজ্য থেকে তৎকালীন বামফ্রন্টের শাসন ব্যবস্থার পতন হয়েছিল, ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছিল, একটি আসনও তো জিততে পারেননি। এই রাজ্যে এডিসিতে যখন যারা শাসন করেছেন, আদিবাসীদের স্বার্থ তারা কখনো দেখেননি। আদিবাসীদের স্বার্থে আজকে কংগ্রেস দল লড়াই করছে, সারা দেশব্যাপী লড়াই করছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী আদিবাসীদের জন্য লড়াই করছে, সংবিধানের সংরক্ষণ বাঁচানোর জন্য। যারা সংরক্ষণ মুছে দিতে চায়, যারা সংবিধান পাল্টে দিতে চায়, তাদের বিরুদ্ধাচরণ করে রাহুল গান্ধীজি দেশব্যাপী যে গণ আন্দোলন তৈরি করেছে, এই আন্দোলন ত্রিপুরা রাজ্যেও জাতীয় কংগ্রেস চালিয়ে যাচ্ছে। আজকে জাতীয় কংগ্রেস ধীরে ধীরে পাহাড়ে জমি খুঁজে পাচ্ছে। অনেকেই চিন্তিত, অনেকের কপালে ভাঁজ পড়েছে যে কংগ্রেস 2 বছর আগেও এই পাহাড়ে কোথাও তাদের জমি ছিল না, পা রাখার জায়গা ছিল না। আজকে কংগ্রেস 28 আসনে তাদের যে প্রতিদ্বন্দ্বী, তাদের বিরুদ্ধে লড়াই করছে। ত্রিদলীয় জোট করে আমরা ত্রিপুরা পিপলস পার্টি গণমঞ্চের সঙ্গে জোট করে 27 আসনে কংগ্রেস লড়াই করছে, আর একটি সিমনা তমাতলিতে ত্রিপুরা পিপলস পার্টি লড়াই হচ্ছে। তার রাজ্যব্যাপী আজকে এই লড়াই আমরা ত্রিদলীয় জোট আপনাদের দ্বার প্রান্তে এসেছি। আমরা কি দিতে পারি, আমরা কি করতে পারি, এই কথাগুলি শুধু আপনাদের জানাতে। কারণ আদিবাসী যুবক, আদিবাসী যারা বেকার যুবক, এই যুবকরাকে তাদের কর্মসংস্থান নেই, সরকারি চাকরি নেই। ব্যাকলগের সংখ্যা 56,000 সারা রাজ্যে, তার মধ্যে আদিবাসী সহ দলিত তাদের ব্যাকলগ হয়েছে প্রায় 20,000-এর উপরে। চাকরি কে দেবে? চাকরি বিজেপি দেবে, তার শরীর ত্রিপুরা মজা দেবে। তারা চাকরির কথা যুবক যুবতীদের শুনিয়েছিল এক সময়, কিন্তু ক্ষমতাসীন হওয়ার পর আজকে এই রাজ্যে কোন বিজেপি নেতা, কোন মাথার নেতা যুবকদের চাকরির জন্য লড়াই করে না। কিসের লড়াই এটা? মেকি লড়াই, 1 last fight, no compromise। যারা বলেছে আজকে তাদেরকে কম্প্রোমাইজ করে ওই ক্ষমতা ভাগাভাগি করতে সরকারে গেছে। আমরা কি দেখছি? এই 1 last fight, এই ফাইটটা কে করবে? আদিবাসী যুবক ভাই বোনরা, এই রাজ্যের ভূমিপুত্ররা। কিন্তু লোকসভার নির্বাচনে যিনি এই রাজ্যের সঙ্গে কোনো যোগাযোগ রাখেন না, এই রাজ্যে থাকেন না, একটা মাত্র সংরক্ষিত আসন, এই আসনে লড়াই করার জন্য ওই মথার বুবাদরা উনি ওনার বোনকে ছত্তিশগড় থেকে উড়িয়ে এনে ত্রিপুরায় বিজেপির সিম্বলে দাঁড় করিয়েছে। আজকে মথার প্রার্থী বিজেপির কাছে তারা তুলে দিয়েছে। এই দল যাদের কোনো আদর্শ নেই, নীতি নেই, যারা এই রাজ্যের আদিবাসীদের ভাবাবেগ নিয়ে ছিনিমিনি খেলেছে, যারা শুধুমাত্র বলেছেন যে লড়াই করে আমাদের আদায় করতে হবে, কিন্তু এটা কি ধরনের লড়াই? যারা সিএ এর বিরুদ্ধে লড়াই করেছে, যারা গুলি খেয়েছে, নিহত হয়েছে, যারা পুলিশের লাঠিতে আহত হয়েছে, যে লড়াই, এটা তো কম্প্রোমাইজ করার কথা ছিল না। আজকে কেন ওই শহীদদের তাদের কথা ভুলে গিয়ে বিজেপির সঙ্গে হাত ধরাধরি হল? কেন আজকে ক্ষমতা ভোগ করার জন্য ওই বিজেপির শরিক হয়ে 1.5 জনের মন্ত্রিত্ব নিয়ে তারা সেখানে মন্ত্রিসভায় প্রবেশ করলো? আসলে উপজাতিরা তারা ভর্তি প্রদান করেছে, ক্ষমতায় বসিয়েছেন, কিন্তু ত্রিপুরা রাজ্যের মানুষের উন্নয়ন না করে লন্ডনে গিয়ে যদি